বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমাদের ক্লাস শুরু করলাম আজকে এই গ্রুপের আমাদের প্রথম ক্লাস। এসএসসি 21 নাকি অটো পাস দি মানে কলেজ খুলবে, তো তাহলে আমাদের অটো পাস চাই না, কি বলে না? কলেজ খুলে ফেলবে ইনশাল্লাহ। কলেজ হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো খুলে দিতে পারে, বলা যায় না, যেটা ওনারা ভালো মনে করবেন। তবে অটো পাসে চিন্তা ভাবনা করে লাভ নাই। হ্যাঁ, আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই যার যার মতো সুন্দর মতো একটা রাফ খাতা এখন বানাবা। রাফ খাতাটা হলো ফর রিভিশন। একটা তো ছিল রেগুলার ক্লাস ছিল, এখন আমাদের শুরু হলো আজকে থেকে প্রথম ক্লাস আমাদের রিভিশন। ঠিক আছে, আমরা রিভিশনে শুরু করে দিলাম এখন। এবং আমরা আজকে বলেছিলাম যে শুরু করব হলো চ্যাপ্টার 10। যেহেতু চ্যাপ্টার 10 নিয়ে তোমাদের অনেক ঘাপলা আছে বলতেছো, ঘাপলা বলতে ওটা নাকি আমরা ভালো মতো শেষ করি নাই। আরেকটা চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6 সেকেন্ড পেপারের, ওই যে জ্যামিতিক আলো বিজ্ঞান, ওইটাও নাকি একটু ঘাপলা টাপলা আছে। তো এই দুইটা ঘাপলা আগে আমরা শেষ করব, তারপর আমরা অন্য চ্যাপ্টারগুলো যাব। তো আজকে আমাদের প্রথম ক্লাস রিভিশন বেসের প্রথম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চ্যাপ্টার 10 দিয়ে শুরু করলাম। সবাই খাতার উপরে হেডলাইন দাও। অধ্যায় 10, ধরো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। চ্যাপ্টারের নাম হলো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। ফার্স্ট পেপারের 10। হ্যাঁ, ফার্স্ট পেপারের 10 শুরু করলাম আমরা। আর আমাদের কিভাবে আমরা আগাবো একটু বলে দিই তোমাদেরকে। সেটা হলো চ্যাপ্টার 10 অনেক কিছু বাকি আছে না। বায়েজিদ শিশি চ্যাপ্টার 10 থেকে আমরা সব পড়েছি। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 10 থেকে সব পড়েছি, কিন্তু আমরা ওই অংশটুকু পড়াই নাই যে অংশটুকু তোমাদের আইসিডি স্যাররা পড়াই ফেলছিল অলরেডি। ওই যে অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, লজিক গেট গুলা, এটা চ্যাপ্টার ওইটা। হ্যাঁ, চ্যাপ্টার 10 অনেক কিছু বাকি আছে। বায়েজিদ শিশির না বাকি নাই, আমাদের অনেক কিছু সবই পড়ানো হয়েছে চ্যাপ্টার 10 থেকে। যেগুলা নাই, যেমন এলইডি, তারপরে তোমার সৌরকোষ, এগুলা অনেক বইতে নাই, এগুলো আমরা পড়াই। হ্যাঁ, এই ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10 দিয়ে আমরা শুরু করলাম। হ্যাঁ, 10 দিয়েই শুরু করলাম। এবং যে চ্যাপ্টারগুলো আমরা রিভিশনে যাব, যেহেতু আমরা আল্লাহর রহমতে সপ্তাহে 4 দিন পড়াবো, সপ্তাহে 4 দিন পড়াইলে আশা করা যায় এক একটা সপ্তাহে আমাদের এক একটা চ্যাপ্টার শেষ হবে, আশা করা যায়। লেখেন অধ্যায় 10। আমরা এখান থেকে আজকে যেটা শুরু করব, সবাই খাতার উপরে হেডলাইন দেন বয়েলের সূত্র। সবাই খাতার উপরে হেডলাইন দিবেন বয়েলের সূত্র। আমরা হেডলাইনটা দিতে পারছি মনে হয়, বয়েলের সূত্র। আচ্ছা, বয়েলের সূত্রটা আমরা আর ব্যাখ্যা যাব না, ওরকম ব্যাখ্যা যাব না। স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, উহার চাপের ব্যস্তানুপাতিক, এই ব্যাখ্যাগুলা সব আমরা জানি। P1 V1 সমান সমান P2 V2 সব আমরা জানি। কিন্তু আজকে আমরা যে কাজটা করব সেটা তোমাদের জন্য নতুন, তোমরাই দেখবা যে ভাল লাগবে।
আজকে আমরা বয়েলের সূত্রের 3টা গ্রাফ মানে গ্রাফ আঁকবো। প্রথমে গ্রাফ আঁকবো নর্মাল গ্রাফ, খুব দ্রুত এঁকে ফেলবো। আর পরের গ্রাফটা পরের গ্রাফটা হবে একটু উচ্চতর দক্ষতার গ্রাফ, উচ্চতর দক্ষতার গ্রাফ। ওকে, যেমন প্রথম গ্রাফগুলো দেখো তো একটু খেয়াল করে, বয়েলের সূত্রের গ্রাফগুলো প্রথমটা কেমন ছিল? সাধারণ গ্রাফ। আমরা প্রথমে সাধারণ গ্রাফটা দেখতেছি। এক্স অক্ষ বরাবর ছিল ভি, ওয়াই অক্ষ বরাবর ছিল পি, ব্যস্তানুপাতিক গ্রাফ এরকম বয়েলের সূত্রের প্রথম সাধারণ গ্রাফ। 2, এক্স অক্ষ বরাবর হচ্ছে ভি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1/p, সাধারণ গ্রাফ, সাধারণ সাধারণ সাধারণ। 3, এক্স অক্ষ বরাবর হচ্ছে পি, ওয়াই অক্ষ বরাবর যদি 1/b হয়, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, সাধারণ গ্রাফ। 4, এক্স অক্ষ বরাবর যদি ভি হয়, ওয়াই অক্ষ বরাবর যদি পিবি হয়, গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল, এটাও একটা সাধারণ গ্রাফ। এটা ব্যস্তানুপাতিক, ভি এর সাথে 1/p এর সম্পর্ক সমানুপাতিক ডিচ্ছাম, আবার পি এর সাথে 1/b এর সম্পর্ক সমানুপাতিক ডিচ্ছাম, আবার ভি এক্স অক্ষ বরাবর পিবি, ওয়াই অক্ষ বরাবর ভি বাড়বে, ভি কমবে, পি বাড়বে, পি কমবে, পিবি বাড়বেও না কমবেও না। সো সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল কি রেখা? সরল রেখা। আবার 5 নাম্বারটা কি হতে পারে? এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর পিবি, এটাও একই রকম হবে, পি বাড়বে, পি কমবে, বাট পিবি বাড়বেও না কমবেও না। তাহলে এই যে 5টা গ্রাফ বাজার আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে, এই 5টা গ্রাফই কিন্তু হলো সাধারণ গ্রাফ। 5টা গ্রাফই হলো একদম সাধারণ গ্রাফ। বুঝতে পারছি? তাহলে আশা করি 5টা গ্রাফ প্র্যাকটিস হিসাবেও তোমার খাতার মধ্যে গেছে। এই 5টা গ্রাফ প্র্যাকটিস হিসাবেও তোমার খাতার মধ্যে গেছে। ঠিক আছে, 5টা গ্রাফ গেল। এইবার চলে আসো, সবাই খাতার মধ্যে একটু হেডলাইন দিবা। বয়েলের সূত্রের লেখচিত্র, ব্র্যাকেট লিখবা উচ্চতর দক্ষতা। বয়েলের সূত্রের লেখচিত্র, ব্র্যাকেটে লিখবো আমরা উচ্চতর দক্ষতা। হারিয়া আমাদের টার্গেট কিন্তু হলো যদি 4টা ক্লাস সপ্তাহে হয়, 1 সপ্তাহে একটা চ্যাপ্টার শেষ করা, ইট ইজ আওয়ার টার্গেট। দেখো, বয়েলের সূত্রের লেখচিত্র ব্র্যাকেটে দিব হলো আমরা উচ্চতর দক্ষতা। আমরা কি বুঝবো এটা? 5টা গ্রাফ কি সবার খাতার মধ্যে গেছে না? বলো তো গেছে। সবাই খাতার মধ্যে হেডলাইন দাও, বয়েলের সূত্রের লেখচিত্র, ব্র্যাকেটে লিখবা। হ্যাঁ, ইনশাল্লাহ দিশা আমারও মাথায় আছে, আমি এডমিশনটাও আমার মাথায় রাখছি, তুমি টেনশন লেও না। বয়েলের সূত্রে লেখচিত্র, ব্র্যাকেটে লিখবো আমরা উচ্চতর দক্ষতা। ওকে, 1 দেখি তোমাদের মধ্যে সবার ফার্স্টে কে বলতে পারো? এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পি, ব্যস্তানুপাতিক, অফকোর্স ব্যস্তানুপাতিক, বাট এখানে আমরা 3টা গ্রাফ দেখলাম। ভালো মতো খেয়াল করে দেখো। প্রথম গ্রাফের বেলায় তাপমাত্রা T1 স্থির, পরের গ্রাফের বেলায় তাপমাত্রা T2 স্থির, তারপরে গ্রাফের বেলায় তাপমাত্রা T3 স্থির। মনোযোগ চাচ্ছি। বলো তো এবার দেখি কে বলতে পারে। আমরা এখানে পি বনাম বি লেখচিত্র আঁকলাম, ব্যস্তানুপাতিক গ্রাফ, একসাথে এখানে 3টা গ্রাফ আছে। এই গ্রাফে T1 স্থির, এই গ্রাফে T2 স্থির, কিন্তু T1 T2 সমান না। আবার এই গ্রাফে T3 স্থির, T2 T3 সমান না। তাহলে ঠুস করে আমাকে বলতে হবে এই গ্রাফ থেকে, একটু কমেন্টস জানাবো, আমি এবার তোমার কমেন্ট চাচ্ছি। এই গ্রাফ থেকে T1 T2 T3 এর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট কে, কে মাঝারি? আমাকে একটু কমেন্টসে জানাও, 10 সেকেন্ডের মধ্যে জানাও, সবচেয়ে বড় কে, সবচেয়ে ছোট কে। আমরা একটা বুদ্ধি শেখাবো। রাকিব ইসলাম বলতে চাইল T3 হলো সবচেয়ে বড়, তারপরে T2, তারপরে T1, মানে ও বলতে চাইল T1 সবচেয়ে ছোট। তানভীর আহমেদ বলতে চাইল T3 T2, বুঝছি। তারপর আবির তাহসিনও একই কথা বলতে চাইলো, কিন্তু তুমি হঠাৎ করে পরীক্ষার হলে বুঝবা কেমনে? আবার রায়হান আবার উল্টা বললো T1 বড়, T3 ছোট। আবার শাহিন আইডি থেকে বললো T3 বড়, T1, বুঝছি। মাহফুজ একই কথা বলতে চাইলো।
আচ্ছা, এবার আমরা একটু দেখ, আরিনো একই কথা বলতে চাইলো, তারপর জয়া, ঠিক আছে অর্থী। এবার আমি তোমাকে একটু বুদ্ধিটা শিখাই দেই, তোমার কি করে বুঝবা। তুমি তুমি করবা কি, সবার ফার্স্টে এই বরাবর একটা সরল রেখা টেনে ফেলবা। মুখস্থ করার তো সুযোগ নাই, এই বরাবর একটা সরল রেখা টেনে ফেলো। ধরো এটা এ বিন্দু, ধরো এটা বি বিন্দু, ধরো এটা সি বিন্দু। তাহলে যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এ বি সি তিন বিন্দুতে আয়তন সমান, এ বি সি তিনটা বিন্দুতে আয়তন সমান। আমরা জানি দুইটা সূত্র আমাদের আরো আছে, একটা হলো ভি সমানুপাতিক টি, আর একটা হলো পি সমানুপাতিক টি। এটা হলো চার্লসের সূত্র, এটা হলো চাপের সূত্র। তুমি ভালো মতো খেয়াল করে দেখো তো, এ বিন্দুতে তাপ, এ বিন্দুতে আয়তন, বি বিন্দুতে আয়তন, সি বিন্দুতে আয়তন সমান। এ বিন্দুর জন্য চাপ ওডি, বি বিন্দুর জন্য চাপ ও ই, সি বিন্দুর জন্য চাপ ও এফ। এবার তোমাদের কাছে আমি একটু শুনতে চাই, মানে আয়তন সমান, তাপমাত্রা, চাপ বেশি তো তাপমাত্রা বেশি। এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে আয়তন সমান, উপাদান আয়তন সমান। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো, এ বিন্দুর জন্য চাপ হলো ওডি, বি বিন্দুর জন্য চাপ হলো ওই, সি বিন্দুর জন্য চাপ হলো ও এফ। তাহলে পি সমানুপাতিক টি। সি বিন্দুর জন্য চাপ সবচেয়ে বেশি, তাহলে সি বিন্দুর জন্য তাপমাত্রা হবে সবচেয়ে বেশি। এ বিন্দুর জন্য চাপ হলো সবচেয়ে কম চাপ এটুক। আর এ বিন্দুর জন্য তাপমাত্রা T1 হবে সবচেয়ে ছোট। তাহলে মতামত হলো T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন কত বলতো T1। T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ফ্যান্টাস্টিক হয়ে গেল। এবার আসলে গ্রাফ 2 তে চলে যাই আমরা। গ্রাফ 2, এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর 1/p। এই যে একসাথে তিনটা গ্রাফ, এটা T1, এটা T2, এটা T3। গ্রাফ দেখে তোমাদেরকে কষ্ট করে বলতে হবে, গ্রাফ দেখে কষ্ট করে বলতে হবে এইবার T1, T2, T3 এর মধ্যে কে সবচেয়ে বড় আর কে সবচেয়ে ছোট। তাহলে মাঝারিটা চলেই আসবে। এটা হচ্ছে 1/p ভার্সেস ভি গ্রাফ, কে সবচেয়ে বড় হবে। T1, T2, T3 এর মধ্যে সবচেয়ে বড় ছোট কে, তাড়াতাড়ি বলো। ফাহাদ আল ফয়সাল বলতে ছিল T1 সবচেয়ে বড়। আচ্ছা, T3 সবচেয়ে ছোট। রিজওয়ান সাব্বির, ফাহাদ আল ফয়সাল বলতে চাইলো। আহমেদ রাজি, তাই T1 বড়, T3 আইরিন T1 সৈকত T1 বড়, তাই বা তসনিম T1 বড়, দিচ্ছুম দিচ্ছুম বুঝছি। আপন বলতে চাইলো T1 বড়। আমরা একটু দেখি তো, রায়হান বলতে চাইলো T1 বড়। আমরা একটু দেখি তো নিয়মটা কি। তুমি সবার ফার্স্টে চোখ বন্ধ করে একটা সরল রেখা টেনে ফেললাম। বাট গুড গুড গুড। এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। এ বিন্দুর জন্য হলো ওডি হলো 1/p এর মান, এটা হলো ওই হলো 1/p এর মান, ওএফ হলো 1/p এর মান। এইবার একটু বুদ্ধি করে বলো তো, মানে T1 তাপমাত্রার জন্য ওএফ হইল সবচেয়ে, মানে 1/p হলো সবচেয়ে বড়। তার মানে এখন তো একটু গ্যাঞ্জাম লাগতেছে রে বাজান, আমার মনে হয় গ্যাঞ্জাম লাগতেছে। আবার বলি, এই দেখো একটু মনে হয় উল্টা অ্যান্সার দিয়ে ফেলছি আমরা সবাই। এ বি সি, গুড। এ বিন্দুর জন্য আয়তন, বি বিন্দুর জন্য আয়তন, সি বিন্দুর জন্য আয়তন সেম, আয়তন সেম। এ বিন্দুর জন্য 1/p হলো ওডি, বি বিন্দুর জন্য 1/p হলো ওই, সি বিন্দুর জন্য 1/p হলো ওএফ। তাহলে কার জন্য 1/p সবচেয়ে বড়? T1 এর জন্য। তাহলে T1 এর জন্য 1/p যদি সবচেয়ে বড় হয়, তাহলে p হবে সবচেয়ে ছোট। আরে বাজান, 1/p যদি সবচেয়ে বড় হয় তাহলে p হবে সবচেয়ে ছোট, তাই না? কারণ স্থির আয়তনে p সমানুপাতিক t। তাপমাত্রা বেশি তো চাপ বেশি, চাপ বেশি তো তাপমাত্রা বেশি।
তাহলে সি বিন্দুর জন্য 1/OF মানে OF মানে 1/P হলো সবচেয়ে বড়, আর সি বিন্দুর জন্য তাপমাত্রা হলো T1। তাহলে T1 কেমনে সবচেয়ে বড় হয় বলেন? 1/P যদি সবচেয়ে বড় হয় তাহলে P হবে সবচেয়ে ছোট, তাহলে T1 এর জন্য P সবচেয়ে ছোট আর T3 এর জন্য P সবচেয়ে বড়, তাহলে উল্টা হয়ে যাবে এবার। তার মানে এইবার আমরা দেখতে পাইলাম T3 must be greater than T2 must be greater than T1। বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু বুঝে ফেলেছি। তার মানে এবার উল্টা হবে, কিন্তু T3 greater than T2 greater than T1। বুঝছি? ও আলবিনো আবার কবিতা আবার চাপ বেশি তো তাপ বেশি, তাপমাত্রা বেশি রে আলবি। এইবার আসো 3 নাম্বার গ্রাফ দেখি, কে বলতে পারে? ডিচম এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর পিবি। ডিচম বলো ডিচম। এটা T1, এটা T2 আর এইটা হলো কত বলো তো? T3। দেখে শুনে বুঝে বলবা এখানে কে সবচেয়ে বড়। T1 T2 T3 এর মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? এটা কিন্তু পিবি ভার্সেস ভি গ্রাফ, পিবি ভার্সেস ভি গ্রাফ। তাড়াতাড়ি। আচ্ছা বলতে চাইলো, দেখি কে কি বলতে চাইলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তানভীর বলতে চাইলো T3 বড় T1 ছোট। আচ্ছা আচ্ছা এইবার একটু মনোযোগ চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। দেখো তো, আমি এই বরাবর গেলাম, এই বরাবর, খেয়াল করো, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। কিভাবে কেমনে কে কেমনে বড় হয় তোমার কাছ থেকে একটু বুঝতে হবে। এখানে এ বি সি বরাবর হলো আমার আয়তন সেম, আয়তন সেম, বাট এ বিন্দুর জন্য পিবি আর বি বিন্দুর জন্য পিবি বড়, কিন্তু সি বিন্দুর জন্য পিবি আরো বড়। কিন্তু এ বি সি তিন বিন্দুর জন্যই আয়তন সেম, আয়তন সেম, বাট সি বিন্দুর জন্য পিবি হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। দেখো তো, আমি একটা বুদ্ধি শিখাই তোমাকে, বোঝার একটা বুদ্ধি শিখাই। মনে করো সি বিন্দুর জন্য পিবি হলো 30, বি বিন্দুর জন্য পিবি হলো 25, আর এ বিন্দুর জন্য হলো পিবির মান হলো 20। একটু কেমনে কেমনে বড় হয় একটু বোঝার চেষ্টা করো। সি বিন্দুর জন্য পিবি হলো 30, বড় সবচেয়ে। বি বিন্দুর জন্য পিবি হলো 25, আর এ বিন্দুর জন্য পিবি হলো কি 20। আর পিবি তার মানে ভি কিন্তু সবগুলা সমান। মনে করো এখানে ভি এর মান হলো 5, এটার জন্য তাহলে ভি এর মান 5, এটার জন্য তাহলে ভি এর মান 5। তাহলে এটা হবে 6 ইনটু 5, এটা পি এটা ভি, তাহলে 6 ইনটু 5 এটা হবে 5 ইনটু 5, এটা হবে 4 ইনটু 5। তাহলে বাজান রে, ভালো করে বুঝে শুনে বলবা। আর এটা হচ্ছে পিবি। তার মানে আমি দেখলাম এ বলো বি বলো সি বলো তিন বিন্দুতে আয়তন সেম, এই যে আয়তন সেম, বাট সি বিন্দুর জন্য পিবি ধরলাম 30, কথার কথা। বি বিন্দুর জন্য পিবি হলো 25, এ বিন্দুর জন্য পিবি হলো 20। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো তো, এটা 30, আয়তন তো সেম রাখতে হবে, এটা 30, তাহলে এখানে চাপ হইতে হবে 6, এখানে চাপ হইতে হবে 5, এখানে চাপ হইতে হবে 4। তার মানে কি সি বিন্দুর জন্য চাপ সবচেয়ে বেশি, সি বিন্দুর জন্য চাপ হলো 6, এ বিন্দুর বি বিন্দুর জন্য চাপ হলো 5, আর বি বিন্দুর জন্য চাপ 5, আর এ বিন্দুর জন্য চাপ হলো 4। আয়তন তো সব সমান ধরতেছি আমরা, এই বরাবর সমান ধরতেছি। তার মানে এই যে চাপ বেশি তো তাপমাত্রা বেশি, তার মানে অবশ্যই এখানে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তোমাদের কমেন্টস গুলো কি ছিল আমি এবার চেক করে দেখি তো, তোমাদের কমেন্টস গুলো কি ছিল। হ্যাঁ তোমাদের কমেন্টস তাই ছিল, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু সেটা কি বুঝে দিয়েছিলা নাকি আন্দাজ দিলা? তোমরা খেয়াল করে দেখো তো, আমার এ বি সি তিন বিন্দুতে আয়তন সমান, বাট এ বিন্দুতে পিবি কম, বি বিন্দুতে পিবি বেশি, সি বিন্দুতে পিবি আরো বেশি,
আমি ধরলাম সি এর পিবি 30, আমার বোঝানোর জন্য, তুমি আরেকজনকে বোঝাবা না, আবার এর জন্য 25, এর জন্য 20, দূষণ দূষণ বুঝছি। তাহলে দেখো তো আয়তন সব জায়গায় সেম, 5 5 5। এটা 30 হতে হলে 6 দিয়ে গুণ করতে হবে, এটা 25 হতে হলে 5 দিয়ে গুণ করতে হবে, এটা 20 হতে হলে 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে সি বিন্দুর জন্য আয়তন সবচেয়ে বেশি, সি বিন্দুর জন্য আয়তন সবচেয়ে বেশি। তার মানে সরি, আয়তন না, চাপ সবচেয়ে বেশি, তো তাপমাত্রাও সবচেয়ে বেশি স্থির আয়তনে। তার মানে আমরা জেনে গেলাম কি হইল। ওকে, তাহলে বয়েলের সূত্রের আমরা তিনটা স্পেশাল গ্রাফ দেখলাম। এই গ্রাফগুলা সকল বইতে নাই, দু একটা বইতে থাকলেও যে ব্যাখ্যা তারা দিছে তোমার সাধ্য নাই সেটা বোঝার, কিন্তু আমরা এটাকে সহজভাবে নিয়ে নিতে পারি, সহজভাবে ব্যাখ্যা করে ফেলতে পারি। কেন T3 বড় হবে, কেন T2 বড় হবে না, কেন T1 ছোট হবে, সহজভাবে বলে ফেলতে পারি, একটু মাথা খাটাইতে হবে। ওকে, তাহলে আমরা বয়েলের সূত্রের উচ্চতর দক্ষতার তিনটা গ্রাফ শিখে ফেললাম। আশা করি তোমাদের একটা সময় দেখবা যে কলেজ পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় না আসলেও হঠাৎ করে এরকম একটা গ্রাফ ভর্তি পরীক্ষা দিয়ে দিবে, হঠাৎ করে এরকম একটা গ্রাফ ভর্তি পরীক্ষা দিয়ে দিবে। সত্যি কথা বলে দিলাম তোমাকে। আচ্ছা, এবার আসো বয়েলের সূত্রটাকে আমরা আরেকটু নাড়চাড়া করবো, আরেকটু নাড়চাড়া করতে চাচ্ছি। সেটা হলো, দেখো ওই হলো, আমরা দেখতে পাইলাম P1 V1 সমান সমান P2 V2, P1 m by rho 1, P2 m by rho 2, m by rho 2। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো P1 বাই রো 1 সমান সমান P2 বাই রো 2, P1 বাই রো 1 সমান সমান P2 বাই রো 2। তাহলে আমরা কি লিখতে পারি? P1 বাই P2 রো 1 বাই রো 2। তার মানে আমরা কি লিখতে পারি? রো সমানুপাতিক P। হারিয়া এগুলা দিয়ে এমসিকিউ কি হতে পারে বলি? স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব চাপের কি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এগুলা স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব উহার চাপের সমানুপাতিক। এটা দিয়া করবে কি, স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের লেখে হাইপেন দিয়া নিচে বলবে সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এরকম করে চারটা অপশন তারা বানাবে। তার মানে আমরা জেনে গেলাম সমানুপাতিক। আচ্ছা, ভেরি গুড। এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর রো, গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা, গ্রাফ হবে মূলবিন্দুগামী সরল রেখা। এখন তোমাদের মধ্যে আবার সেই কমেন্টসটা চাচ্ছি আমি, দেখি কে কমেন্ট দিতে পারে। একটা স্টার চিহ্ন দিলাম আমরা। এটা হলো স্থির তাপমাত্রায় ঘনত্ব ভার্সেস চাপের গ্রাফ। বাট এখন যে গ্রাফটা তোমার সামনে আসবে সেটা হলো পি, এটা হলো রো, ডিচাম ডিচাম ডিচাম, তাপমাত্রা T1, তাপমাত্রা T2, তাপমাত্রা T3। তোমরা আমাকে একটু তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি বলতে হবে কে বড় কে ছোট, কে কি কি না, বলো। বলো এখানে T1 T2 T3 এর মধ্যে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে কম, কে কি, তাড়াতাড়ি বলতে হবে। তানবীর বলতে ছিল T1 বড়, T3 ছোট। তার আগে তোমাদেরকে আমি বলি, রো এর বেলায় তাপমাত্রার সাথে সম্পর্ক হলো 1/T, ঘনত্ব হলো পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক, ঘনত্ব হলো পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এটা একটু মাথায় রাখো। তাহলে এটা বের করবো কেমনে দেখো তো, পারে কিনা। সোজা একটা রেখা টেনে দিবা চোখ বন্ধ করে। এটা এ, বি, সি, ও, এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ,
দেখে শুনে বুঝে বলবা, দেখে শুনে বুঝে বলবা। এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে চাপ সমান, এ বি সি বিন্দুতে চাপ সমান, মনে রাখো কিন্তু চাপ সমান। ওকে, তাহলে ডি বিন্দুতে ঘনত্ব সবচেয়ে কম, সি বিন্দুতে ঘনত্ব মানে এ বিন্দুর জন্য ঘনত্ব সবচেয়ে কম, আর সি বিন্দুর জন্য ঘনত্ব সবচেয়ে বেশি। তাহলে সি বিন্দুর জন্য ঘনত্ব সবচেয়ে বেশি মানে কি ও বাজান? ঘনত্ব সবচেয়ে বেশি মানে তাপমাত্রা সবচেয়ে কম, তার মানে কি? আর এ বিন্দুর জন্য ঘনত্ব সবচেয়ে কম আর তাপমাত্রা T3 তাহলে সবচেয়ে বেশি। এবার তাহলে কি হবে? তার মানে T3 হবে সবচেয়ে বড়, T3 T2 T1, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। বুঝতে পারছি কি হইলো? T3 এবার সবচেয়ে বড় হবে, কারণ স্থির চাপে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রা ব্যস্তানুপাতিক, মানে ঘনত্ব কম মানে বুঝতে হবে তাপমাত্রা বেশি, ঘনত্ব বেশি বুঝতে হবে তাপমাত্রা কম। সি বিন্দুর জন্য ঘনত্ব সবচেয়ে বেশি, বুঝতে হবে তাপমাত্রা সবচেয়ে কম। বুঝছি? হয়ে গেল। এখন আসো আরেকটা ছোট্ট অঙ্ক করবো আমরা, এখন একটু দৌড়াও তাড়াতাড়ি। এর পরের অঙ্কে চলে আসো, একটা ছোট্ট ম্যাথ। এই ম্যাথটা আমরা আগে করি নাই, আমরা আয়তন দিয়ে ম্যাথ করেছি, ব্যাস দিয়ে ম্যাথ করেছি, কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়া ম্যাথ করি নাই। পরম তাপমাত্রা মানে কি বলো? মা এটা কে? পরম তাপমাত্রা ওই যে কেলভিন স্কেলে আমরা যে তাপমাত্রা বলি, এটা থাই লিসেনার, থাই দাই দাই লিসেনার না থাই লিসেনার? আচ্ছা, ওকে। হুম, আচ্ছা, আমি এই আইডি তো আগে দেখি নাই। সেটিবাম পিসাম সেটিবাম হাই লিসেনার, ওরা মানে ওরা, তোমরা কোন কলেজের বাবা? আচ্ছা, আমাকে একটু ঝটপট বলো তো, একটা ছোট্ট ম্যাথ আমি না করাইয়া সামলাতে পারতেছি। লেখো, 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে, 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে বুদবুদ উপরিতলে আসলে, 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে বুদবুদ উপরিতলে আসলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? আমি আবার বলি, 30 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে বুদবুদ উপরিতলে আসলে, উপরিতলে আসলে 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে বুদবুদ উপরিতলে আসলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? শতকরা কি পরিবর্তন হবে? 30 মিটার গভীর হ্রদের তলদেশ হতে একটি বুদবুদ হ্রদের উপরিতলে আসলে, হ্রদের উপরিতলে আসলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আয়তন বলি নাই, ব্যাস বলি নাই, বলেছি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। ঠিক আছে? আর ব্র্যাকেটে লিখে নাও, বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আমরা অঙ্কের শীট দিব, তখন আর এমন করতে হবে না। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। লিখতে পারছি? বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আমাকে কিন্তু বলছে আয়তন না, বলছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কি চেঞ্জ হবে। তোমরা একটু আবার বলবো, 30 মিটার গভীর একটি হ্রদের তলদেশ হতে বুদবুদ উপরিতলে আসলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? আমরা মনে হয় লিখতে পারছি। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। তাহলে তোমরা আমাকে বলো, আর লিখবা বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার।
তাহলে সেই সূত্র, ঐতিহাসিক সূত্র P1V1, না না, এই তোমরা আমাকে একটু হেল্প করবা তো, হিসাবটা করে হেল্প করবো। P1 প্লাস P2V1 সমান সমান P2V2, এই কথা আমরা জানি। বুদবুদ যখন হ্রদের তলদেশে তার উপর চাপ কাজ করবে দুইটা, পানির চাপ সাথে বাতাসের চাপ, এটা হলো H রো জি প্লাস P2V1 সমান সমান হইল P2V2। অতএব V2/V1 সমান সমান কত হবে বলতো? H রো জি প্লাস P2 ডিভাইডেড বাই P2। আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে হেল্প করতে হবে। 30 1000 9.8 প্লাস 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5। ঠাস ঠুস করে আমাকে বলো তো V2/V1 এর মানটা কত আসে? ক্যালকুলেটর দিয়ে আমাকে একটু হেল্প করো, V2/V1 এর মানটা কত আসে? V2/V1 এর মানটা কত আসে? কিন্তু আমার কাছে কিন্তু আয়তন চাই নাই, আমার কাছে চাইছে হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন ঘটবে। 1.294, 1.294। তাহলে আবার 4/3πr2³ ডিভাইডেড বাই 4/3πr1³ সমান সমান কত? 1.294। আয়তন মানে কি বুদবুদ 3.94, 3.94 লা 3.94 না 3.94, তাহলে এটা হবে 3.94। তাহলে অতএব R2/R1 হোল কিউব সমান সমান 3.94। অতএব R2/R1 কত আসে বলতো? 3.94 কে ঘনমূল করো, 3.94 দিচ্ছাম 1.58 বলা যাবে, 1.58, 1.58। এটা হলো আমার R2/R1 এর মান। কিন্তু আমার কাছে তো এইটাও চাই না, আমার কাছে কি আবার A2/A1, উপরিতলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে A2, তলদেশের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে A1। না এটাকে 1.58 বলা যাবে তো? না হ্যাঁ বলা যাবে। সমান সমান কত? 4πr2² ভাগ 4πr1² সমান সমান R2/R1² সমান সমান 1.58, 1.58² পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে তো 4πr² হবে না? তাহলে A2 এর জন্য R2, A1 এর জন্য R1, 1.58² তাহলে কত আসে বলতো? A2 সমান সমান আসবে 2 পয়েন্ট কত আসে? 1.58 দ্বারা 1.58² দিচ্ছাম 2.496, 2.45 বলতে পারি না, 496 লিখি, 2.496 A1। তাহলে আমি শতকরা বের করার নিয়ম জানি, আস্ত একটাকে হাতে রাখতে হবে। A2 = A1 প্লাস 1.496 A1, A1 প্লাস 1.496 A1। তার মানে শতকরা বললে কত হবে ঝটপট বলো তো? হ্যাঁ কি হলো, দাঁড়াও, আগের গ্রাফে সমানুপাতিক টি আবার রো সমানুপাতিক পি হলে, না 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 না, আরে আমি কমেন্টসটা চলে গেল রে এখান থেকে। দাঁড়া, আমি একটু দেখি তো। নীরব বলতেছিল আগের গ্রাফে পি সমানুপাতিক রো সমানুপাতিক টি, না তো রো সমানুপাতিক তো 1/t। নীরব, রো সমানুপাতিক আমরা 1/t লিখছিলাম, নীরব খেয়াল করো। আচ্ছা তাহলে কত আসবে বলো তো? অতএব এটারে 100 দ্বারা গুণ করো, A2 সমান সমান আসবে A1 প্লাস A1 এর 149.6%। A2 সমান সমান আসবে A1 প্লাস A1 এর 149.6%। তার মানে কত পার্সেন্ট পৃষ্ঠের ক্ষেত্রফল বাড়বে?
149.6% বাড়বে। 149 দশমিক কত পার্সেন্ট বলতো? 6% বাড়বে। আমরা মনে হয় দেখতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো, আমরা বয়েলের সূত্র দিয়া একটা উদ্দীপক আমি করাবো, শীটের মধ্যে হয়তো উদ্দীপকটা থাকবে। কি উদ্দীপক? যে একটা বেলুনকে বাতাস দ্বারা পূর্ণ করলাম হ্রদের উপরিতলে, সেটাকে তলদেশে নিয়ে গেলাম, সেখানে বিশেষ উপায়ে আরো কিছু বাতাস প্রবেশ করানো হইল, সেখান থেকে বেলুনটাকে ছেড়ে দেওয়া হইলো। বেলুনটা অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে কিনা মতামত দাও। এই উদ্দীপকটা আমাদের ম্যাথের শীটটা থাকবে, ওখানে থাকবে। এটা আমি আর করাইলাম না। যদি বলো তো করাই তো আমি করাবো। আমি কথাটা আবার বলি। একটা বেলুনকে আমি নির্দিষ্ট আয়তনের বাতাস দ্বারা হ্রদের উপরিতলে পূর্ণ করছি, সেই বেলুনটাকে হ্রদের তলদেশে নিছি, নিয়ে আরো কিছু বাতাস প্রবেশ করাইছি, করাইয়া বেলুনটাকে সারিয়া দিছি, বেলুনটা উড়িয়া আসতেছে। আমাকে প্রশ্নে বলবে, উদ্দীপকের ডি নাম্বারে বলবে, বেলুনটি অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে কি না মতামত দাও। আমি কি এই টাইপের উদ্দীপক করাবো? না 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 না, বাইজেদ শিশির না। হ্যাঁ, অ্যান্সার শ থাকবে, দিশা অ্যান্সার শ থাকবে। করাবো, একটা উদ্দীপক করা দিবে এই টাইপের। আচ্ছা, আমি চেয়েছিলাম চার্লসে শুধু শুরু করতে, কিন্তু আমি করাবো। সেটা আমি যেমনি হোক একটা ব্যবস্থা করব শীটের, চিন্তা করো না তোমরা। শীটের ব্যবস্থা আমি করে দিব ইনশাল্লাহ, তোমাদের গ্রুপের সবাই যেন ওই শীটটা পায় ইনশাল্লাহ। আচ্ছা, লেখো তো, লেখো। একটি বেলুনকে, একটু তাড়াতাড়ি করে লিখবা, আমি অঙ্কটার জন্য সর্বোচ্চ 5 মিনিট ব্যয় করবো, কারণ আমি চার্লসের সূত্রে গ্রাফ দিয়ে আজকে শেষ করতে চাচ্ছিলাম। একটি বেলুনকে 6 লিটার আয়তনের, একটি ব্যাপারটা আরেকবার বলবেন। আচ্ছা শাহিন, শাহিন আমি আবার বলি, একটা বুদবুদ যখন হ্রদের গভীরে, হ্রদের তলদেশে, তার উপর চাপ কাজ করবে হলো দুইটা। চাপ কাজ করবে হলো দুইটা, এক পানির চাপ পুরা, সাথে আবার বাতাসের চাপটাও কাজ করবে। এই জন্য হ্রদের তলদেশে যখন তার আয়তন ছিল V1, তখন তার উপর চাপ ছিল P1 প্লাস P2। ওই বুদবুদটাই যখন হ্রদের উপরিতলে আসলো, তার উপর আর পানির চাপ নাই, থাকবে শুধু বাতাসের চাপ, ওই জন্য ওখানে হয়েছে P2V2। হুম। আচ্ছা, ওদের মাথা থেকে দেখানো যায় নাই। পি সমানুপাতিক টি, আবার রো, রো সমানুপাতিক, কি হলো, সো রো, না না, আরে মাগো, একটা হলো রো সমানুপাতিক কত, পি, রো সমানুপাতিক পি, খেয়াল করো। আবার তোমরা তো মনে হয় আবার একটু খেয়াল করে দেখবা, আবার টি সমানুপাতিক, সরি রো সমানুপাতিক, আমি একটু মিলাই, দাঁড়া তোমাদেরকে আমি বের করে দিচ্ছি। V2/V1 সমান সমান T2/T1। V2 মানে কি? M/ρ2। V1 মানে কি? M/ρ1 সমান সমান T2 কত বলতো? T1। তাহলে অতএব ρ1/ρ2 সমান সমান T2/T1। বলো তো তারা কি আড়াআড়ি না? আড়াআড়ি না? তাহলে টি এর সাথে রো এর কি সম্পর্ক? রো সমানুপাতিক 1/t। রো সমানুপাতিক 1/t। মা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, চার্লসের সূত্র V2/V1 ইকুয়াল টু হলো T2/T1। V2 মানে M/ρ2, V1 মানে M/ρ1, নির্দিষ্ট ভরের গ্যাস M সেম থাকবে। T2/T1, mm কেটে গেল, ρ1/ρ2 সমান সমান T2/T1। তাহলে ρ1 T1 আড়াআড়ি, ρ2 T2 আড়াআড়ি। আড়াআড়ি হলে হয় ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বরাবর হলে হয় সমানুপাতিক, ডিচম ডিচম ডিচম, বুঝছে? আচ্ছা, এবার লেখো দেখি, উদ্দীপকটা সুন্দর মতো লিখে ফেলাও। একটি বেলুনকে 30 মিটার গভীর একটি হ্রদের উপরিতলে 6 লিটার আয়তনের বাতাস দ্বারা পূর্ণ করা হলো। একটু তাড়াতাড়ি, 5 মিনিট সময়।
আবার বলি, একটি বেলুনকে 30 মিটার গভীর হ্রদের উপরিতলে 6 লিটার আয়তনের বাতাস দ্বারা পূর্ণ করা হলো। 6 লিটার আয়তনের 30 মিটার গভীর হ্রদের উপরিতলে 6 লিটার আয়তনের বাতাস দ্বারা পূর্ণ করা হলো। আমরা লিখতে পারছি 30 মিটার গভীর হ্রদের উপরিতলে 6 লিটার আয়তনের বাতাস দ্বারা পূর্ণ করা হলো। আশা করি খাতার মধ্যে এই পর্যন্ত গেছে। এরপর বেলুনটিকে হ্রদের তলদেশে নেওয়া হলো। একটু তাড়াতাড়ি করে বাজান। এরপর বেলুনটিকে হ্রদের তলদেশে নেওয়া হলো। সেখানে বিশেষ উপায়ে আরো 2 লিটার বাতাস প্রবেশ করানো হলো। এরপর বেলুনটিকে হ্রদের তলদেশে নেওয়া হলো এবং সেখানে বিশেষ উপায়ে আরো 2 লিটার বাতাস প্রবেশ করানো হলো। 2 লিটার বাতাস প্রবেশ করানো হলো। আমরা লিখতে পারছি হ্রদের তলদেশে নেওয়া হলো, সেখানে বিশেষ উপায়ে আরো 2 লিটার বাতাস প্রবেশ করানো হলো। এরপর বেলুনটিকে ছেড়ে দেওয়া হলো। হ্রদের তলদেশে আমরা আরো কয় লিটার দিছি? 2 লিটার দিছি। এরপর বেলুনটিকে ছেড়ে দেওয়া হলো। তোমাদের জন্য ডাইরেক্ট ডি নাম্বারের প্রশ্ন, বেলুনটি অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে কিনা মতামত দাও। বেলুনটি অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে কিনা মতামত দাও। বেলুনটি অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে কিনা মতামত দাও। ব্র্যাকেট লিখবা বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার এবং বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 10 লিটার। বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 10 লিটার। সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 10 লিটার। আমরা লিখতে পারছি। কি করা হলো? আমাকে একটু ক্যালকুলেটর দিয়ে দ্রুত গতিতে হেল্প করতে হবে একটু। ফার্স্টে বেলুনটাকে 6 লিটার আয়তনের বাতাস দ্বারা পূর্ণ করা হয়েছে হ্রদের উপরিতলে। সেটাকে না হলো হ্রদের তলদেশে। অবশ্যই সেখানের আয়তন 6 লিটার থাকবে না, কমে যাবে। সেই কমে যাওয়াটা আগে বের করতে হবে। তাহলে ফর্মুলা কি? P1 প্লাস P2 V1 সমান সমান P2 V2। অতএব V1 ইকুয়াল টু P2 V2 ভাগ P1 প্লাস P2 10⁵ 6। P1 হলো এইচ রোজি 30 1000 9.8 প্লাস 10⁵ ঠাসঠুস করে আমাকে বলতে পারো V1 এর মানটা কত আসবে? তাড়াতাড়ি। ওই 6 লিটার আয়তনের বেলুনটাকে হ্রদের তলদেশে নিলে তার আয়তন হবে V1। ব্র্যাকেটটা কি লিখবা আবার বলি? ব্র্যাকেটটা লিখবা হলো বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 10 লিটার এবং বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। সাজিয়া তাসনিম, আমাকে একটু তাড়াতাড়ি করে V1 এর মানটা বলো। তোমরা কিছু ক্যালকুলেটর নিয়ে রেডি থাকবা তাড়াতাড়ি आंसर বলার জন্য। V1 এর মানটা একটু তাড়াতাড়ি বলে ফেলাও। 2.0408 2.0408 লিটার। সেখানে বিশেষ উপায়ে আরো 2 লিটার বাতাস প্রবেশ করাইছি। তাহলে তলদেশে নতুন আয়তন V1 প্রাইম হবে হলো 2.0408 প্লাস 2 4.0408 লিটার। তলদেশের নতুন আয়তন হবে 1.52। ভাই হায় রে আল্লাহ, দাঁড়া 1.53 লিখে দিলাম। যা, তাহলে এটা হবে 1.52 মানে হলো 1.523 প্লাস 2 তার মানে 3.523 লিটার। আচ্ছা,
তার মানে তলদেশের নতুন আয়তন হলো 3.523 লিটার। ওকে, ডান। এখন সেই বেলুনটাকে আমি আবার ছেড়ে দিয়েছি, সে উপরে আসতেছে, উপরে আসতেছে, দেখি না কি হয়। এবার আমি উপরে আয়তন, নতুন আয়তন বের করব। তাহলে আবার P1 প্লাস P2 V1 প্রাইম সমান সমান P2 V2 প্রাইম। V2 প্রাইম হলো হ্রদের উপরিতলে আয়তন, এখন নতুন আয়তন। অতএব V2 প্রাইম সমান সমান হবে P1 প্লাস P2 V1 প্রাইম ভাগ হলো P2। 30 1000 9.8 ডিচম 10 টু দি পাওয়ার 5 আর ইনটু V1 এর মানটা কত, V1 প্রাইম সরি V1 প্রাইম হলো 3 কত 523 ডিভাইডেড বাই P2 এর মান হলো 10 টু দি পাওয়ার 5। একটু টাচ করে বলে ফেলাও নতুন আয়তন V2 প্রাইমটা কত আসে। দুই কেন যোগ হয়েছে আমরা কি বুঝছি তো, ওই যে তলদেশে বিশেষ উপায় আরো 2 লিটার বাতাস প্রবেশ করানো হয়েছে। তাহলে V2 প্রাইমটা কত হয়, তেরো দশমিক আট আট 13.88 লিটার। তার মানে কি বেলুন কি অক্ষত অবস্থায় উপরে উঠতে পারবে না, তার আগেই ফাটিয়া যাবে, ফাটিয়া যাবে। দেখো যেহেতু V2 প্রাইম ইজ গ্রেটার দেন 10 লিটার, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা ছিল 10 লিটার, মানে ইট ক্যান এক্সিস্ট ম্যাক্সিমাম 10 লিটার, বাট নাও উই আর গেটিং V2 ইকুয়াল টু 13.8 লিটার। তার মানে বেলুন অক্ষত অবস্থায় আসতে পারবে না, তার আগেই ফুটিয়া যাবে। কি যাবে, ফুটিয়া যাবে। লেখো অর্থাৎ যেহেতু V2 প্রাইম ইজ গ্রেটার দেন 10 লিটার, সেহেতু বেলুনটি অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে না, বেলুন ফাটি গেছে, ফাটি যাবে। এবার আসো, তাহলে আমরা অঙ্কটা বুঝছি, সুন্দর মতো বুঝে ফেলছি অঙ্কটা। বেলুন অক্ষত অবস্থায় হ্রদের উপরিতলে আসতে পারবে না, দিচ্ছম। এইবার আমরা চার্লসের সূত্রে চলে যাব। লেখো সবাই খাতার মধ্যে বড় করে, আশা করি নতুন একটা রাফ খাতা তোমার তৈরি হয়েছে, একটু মোটা রাফ খাতা নিবা, একটু মোটা রাফ খাতা নিতে হবে, কারণ রিভিশন মানে পুরা অনেক রিভিশন আসবে এখানে, চ্যাপ্টার ওয়াইজ রিভিশনে যাব আমরা, ভালো ভালো কিছু ম্যাথ করাবো, এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনোই সন্দেহ নাই, তোমার জন্য উপকার হয়। লেখেন, সুন্দর মতো লিখবেন চার্লসের সূত্র। সবাই খাতার মধ্যে হেডলাইন দেন চার্লসের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্রটা আমরা যেহেতু এগুলো আমরা রিভিশন, মানে রিভিশন আমরা এগুলো মানে এগুলো জানি আমরা, স্থির চাপে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় ডুসুম ডুসুম জানি এগুলো আমরা। তার ব্যাখ্যা করে 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 আমরা পাইলাম বি সমানুপাতিক টি। তখন চার্লসের সূত্রটাকে আমরা নতুন ভাবে বলতে পারছি, স্থির চাপে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক বলতে পারছিলাম না আমরা। এগুলো কি এখন বুড়ো বয়সে এগুলো লাগবে, আর লাগবে না। আবার চার্লসের সূত্র থেকে আমরা একটা পরম শূন্য তাপমাত্রা পাইছিলাম, পরম শূন্য তাপমাত্রার মান হলো -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন পরম শূন্য তাপমাত্রা। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন নাই, নাইকা, সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এগুলো সব জানি। এবং চার্লসের সূত্রের সাধারণ লেখচিত্র দুইটা কি তিনটা কি সেটা ঠুস করে রেখে দেই, কারণ লাগবে, এগুলা কোনো সময় লাগবে। 1 নাম্বার সাধারণ লেখচিত্র হলো এক্স অক্ষ বরাবর টি কেলভিনে, ওয়াই অক্ষ বরাবর কি বলতো ভি। এটা একটা আয়তন, মানে এটা কেলভিন, কেলভিন মানে মানে ভেরি ইম্পর্টেন্ট, এককটা এখানে ভেরি ইম্পর্টেন্ট বলো। তাহলে ও বিন্দু মানে কি, এখানে 0 কেলভিন। তাহলে 0 কেলভিন তাপমাত্রা গ্যাসের আয়তন কিন্তু, হ্যাঁ ইনশাল্লাহ দিব, 0 কেলভিন মানে কি গ্যাসের আয়তন শূন্য। আরে শূন্য যদি হয় তাহলে গ্রাফ মূল বিন্দু থেকে শুরু হবে, যেহেতু ভি সমানুপাতিক টি, গ্রাফ হবে একটা সরল রেখা, শুরু হবে মূল বিন্দু থেকে, কারণ টি হচ্ছে কেলভিনে। আর যদি টি সেলসিয়াসে হয়
এই যে দিচ্ছাম দিচ্ছাম টি ডিগ্রি সেলসিয়াস, এটা ভি। তাহলে ও বিন্দুতে এবার তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। ও বাজান, 0 ডিগ্রি সেলসিয়াসে কি আয়তন শূন্য হয়? না, আয়তন শূন্য হয় 0 কেলভিনে। 0 সেলসিয়াসে আয়তন শূন্য হয় না। তাহলে এবার আর গ্রাফ সরলরেখা হবে। গ্রাফ উইল বি স্ট্রেট লাইন, উইল নট পাসিং থ্রু দা অরিজিন। কি হবে? এই যে দিচ্ছাম, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, একটু আয়তন হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট। এবার 3 নাম্বার সাধারণ গ্রাফটা কি? এই যে এক্স অক্ষ বরাবর টি আর ডিগ্রি সেলসিয়াস, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি। এবার বাড়ায় দাও এখানে, এটা এক্স অক্ষের প্লাস, এটা এক্স অক্ষের মাইনাস। এখানে আসা মানে তাপমাত্রা মাইনাসের দিকে যাবে এবং তখন গ্রাফটা হবে এরকম। এবং এটা হলো সেই বিন্দু, এটা ও বিন্দু, এ বিন্দু, এই বিন্দু তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ওকে, ওকে। তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে এই তাপমাত্রাটুকুকে বলা হবে -273 ডিগ্রি সেলসিয়াস, আর একটু আয়তনকে বলা হবে বি নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা এখানে ফর্মুলা হবে কোনটা? y ইকুয়াল টু mx, এটাতে y ইকুয়াল টু mx প্লাস c, না y ইকুয়াল টু mx মাইনাস c? কোনটা হবে এখানে? সমীকরণ কোনটা প্রযোজ্য হবে? এই সরলরেখার বেলায় কোন সমীকরণটা প্রযোজ্য হবে? y ইকুয়াল টু mx নাকি mx মাইনাস c নাকি mx প্লাস c? Which equation will be applicable for that straight line we are getting now in my third graph? mx, হ্যাঁ, y equal to mx plus c, ফ্যান্টাস্টিক। ভাই মাইনাস সি কেমন হবে? না না, ঠিক আছে, প্লাস সি। তাই এবার মাইনাস সি কেমন হলো? রায়হান, মাইনাস সি, এটা মাইনাস সি ওয়াই অক্ষের ধনাত্মক অংশ সেট করছে না নাফিস? মাইনাস সি, এটা মাইনাস সি। খুদা, সেট করলো ওয়াই অক্ষের ধনাত্মক, সে মাইনাস সি হলো না? মনে হয় না। সে সেট করলো ওয়াই অক্ষের ধনাত্মক অংশ, সে মাইনাস সি। কথা ই ক কি প্লাস সি হবে অফকোর্স। এইবার আসো, এবার তার মানে এই তিনটা হলো চার্লসের সূত্রের সাধারণ 3টা গ্রাফ। এবার আমি চার্লসের সূত্রের দুইটা হলেই চলবে, দুইটা একটু উচ্চতর দক্ষতার গ্রাফ শেখাবো। খাতার মধ্যে হেডলাইন দেন, চার্লসের সূত্রের গ্রাফ ব্র্যাকেটে উচ্চতর দক্ষতা। এটা তো ওয়াই অক্ষের পজিটিভ অংশ সেট করলো, সে কেমনে মাইনাস সি হয়? তাহলে নেগেটিভ অংশ সেট করলে সে কি হবে? কি যে কইতাছো তোমরা। আচ্ছা রে, সবাই খাতার মধ্যে হেডলাইন দাও, চার্লসের সূত্রের গ্রাফ ব্র্যাকেটে লিখবা উচ্চতর দক্ষতা, মুসলাম। এবং সহজ গ্রাফ, তোমরা ডুস করে পেরে যাবা, আমি জানি তো, ডুস করে পেরে যাবা। এক্স অক্ষ বরাবর টি বাট কেলভিন, খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর ভি, এটা মূল বিন্দু, 1টা 2টা 3টা। আচ্ছা, তাহলে এখানে তাপমাত্রা হলো চাপ P1, চাপ P2, চাপ P3। তোমরা টুস করে বলে ফেলো P1, P2, P3 এর মধ্যে কিডা সবচেয়ে বড়? কিডা সবচেয়ে বড় আর কিডা সবচেয়ে ছোট? P1, P2, P3 এর মধ্যে কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট? ফয়সাল বলতে চাইলো P3 সবচেয়ে বড়, তিশা বলতে চাইলো বড়, বা আই নাম্বার P1 বড় বলতে চাইলো, রাকিব P3 বড় বলতে চাইলো, আলিফ রাব্বি
P3 বড় বলতে চাইলো বাইজিদ P3 বড়, তারপরে আপনও বলতে চাইলো P3 বড়, তারপরে সেটিভাম বলতে চাইলো P3 বড়। আচ্ছা, এবার আমরা একটু চেক করি। আমাদের তো মুখস্থ নাই, এগুলা ভুলো মুখস্থ করে যাওয়ার প্ল্যান করো না, কিন্তু পরীক্ষার হলে উল্টা দিবে। পরীক্ষার হলে তুমি পড়ে গেছো এখানে P3, পরীক্ষার হলে এখানে P3 দিছে, তুমি তো জ্ঞান জ্ঞান করে মুখস্থ করছো P3 গ্রেটার দেন P1, শেষ, সব শেষ। এই দেখো, আমি সবচেয়ে সহজ বুদ্ধি হলো এরকম এরকম একটা সরল রেখা এঁকে ফেলবা। কি বুদ্ধি আহারে! এটা হলো এ, এইটা বি, এটা সি, এ বি সি বরাবর তাপমাত্রা সেম। তাহলে এখানে হলো ও ই, না না ওডি 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 ডি 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 ডি, এখানে হলো ও ই, এখানে হলো ও এফ। এবার তোমরা আমাকে বলো তো, এ বিন্দুতে ডি, মানে এ বিন্দুর জন্য ডি পি ভি সবচেয়ে কম, স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা বি সবচেয়ে কম, তাহলে স্থির তাপমাত্রায় বি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে স্থির তাপমাত্রায় এইখানে ভি সবচেয়ে কম, আর এখানে ভি সবচেয়ে বেশি। ভি সবচেয়ে বেশি মানে চাপ সবচেয়ে কম, কারণ স্থির তাপমাত্রায় হেরা তো ব্যস্তানুপাতিক। তার মানে P3 greater than P2 greater than P1। ভুলেও এই গ্রাফ মুখস্থ করে যাওয়ার প্ল্যান করবেন না, না বুঝে মুখস্থ করে যাওয়ার প্ল্যান ভুলেও করবেন না। পরীক্ষার হলে প্যাস লাগাবেনই, প্যাস লাগাবেন। তাহলে এটা হয়ে গেল একটা। দ্বিতীয়টা আসেন, এটা একই রকম গ্রাফ, একই রকম দিচ্ছাম, এই যে দিচ্ছাম, এই যে দিচ্ছাম, এই যে দিচ্ছাম, এক্স অক্ষ বরাবর টি ডিগ্রি সেলসিয়াস, ওয়াই অক্ষ বরাবর ভি, এটা হলো P3, এটা হলো P2, এটা হলো P1। ঠাস করে বলে ফেলাও কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট, কে সবচেয়ে কি, না বলো। P1 P2 P3, ঠাস করে বলে ফেলাও কি কি। একই কথা, এটা মনে পারবা, এটা মনে হয় পারবা। একটা সরলরেখা ঠাস করে এঁকে ফেলবা, এখানে দেখবা আয়তন সবচেয়ে কম, তার মানে চাপ সবচেয়ে বেশি। তাহলে P1 এর বেলায় আয়তন হবে সবচেয়ে কম, চাপ হবে তাহলে সবচেয়ে বেশি। তাহলে ইন দ্যাট কেস আমি লিখতে পারবো P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। ইন দ্যাট কেস P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3। ঠিক আছে, তো হয়ে গেল ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস কেন জানি মনে হয় আমরা এক সপ্তাহে একটা চ্যাপ্টার শেষ করতে পারবো। এবং আগামী ক্লাসে আমি চেষ্টা করব যেমনি হোক তোমাদের কাছে ওই ম্যাথের শিটটা যেন মানে পৌঁছানো যায় কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট, শিটটা পৌঁছানো যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাজান আজকে থাকুক এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আদর্শ গ্যাস সমীকরণ এবং গ্যাসের গতিতত্ত্ব পড়াবো। তারপরে আমরা মানে এমনি আমরা শেষ করবো ইনশাল্লাহ, আবার ভালো মতো শেষ করব। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কিন্তু অবশ্যই রিভিশন ক্লাসের জন্য আলাদা খাতা মেনটেন করবা। আলাদা খাতা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে, রিভিশন ক্লাসের জন্য। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে থাকুক এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি রহমত করে। ওকে, আল্লাহ হাফেজ মাই ডিয়ার স্টুডেন্টস।